হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই ফেলেছো। তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সি সেকশন ওটি ডেলিভারি এক্সপিরিয়েন্স। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে পুরোটা ডিটেলসে শেয়ার করি। তো অবশ্যই তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। তো আমি আসলে ওই দিনের কথা চিন্তা করলে এখন আমার চোখে জল চলে আসছে। তো সেদিন হচ্ছে মানে প্রথমত আমরা কিন্তু ডিসাইড করে নিয়েছিলাম আগে থেকে যে আমরা হচ্ছে সি সেকশন করাবো। তো আমার যেদিন হচ্ছে তোমার সি সেকশন ডেলিভারি হয় মানে তার দুদিন আগে আমরা লাস্ট ইউএসজি করেছিলাম, তখন কিন্তু ডক্টর আমাকে ডেট দিয়ে দিয়েছিল। তো যেদিন ডেটটা জানতে পেরেছিলাম সেদিন থেকেই কিন্তু আমরা দুজন মানে আমি আমার হাজব্যান্ড মানে টেনশনে না একটুও ঘুমাতে পারিনি, এত বেশি টেনশন হচ্ছিল, সারা রাত ঘুমাতে পারিনি। আর লাস্টের দিকে তোমার বেবির মুভমেন্টও অনেক ফাস্ট হয়ে যায়। তখন আমার কি হচ্ছিল বলতো, এমনিতে আমি রাতে ঘুমাতে পারতাম না, বেবি এত নড়াচড়া করতো আর রাত ধরে আমার এত কষ্ট হতো, বেবি হচ্ছে তোমার উপরে উঠে আসতো, তো এমনিতে আমি ঘুমাতে পারতাম না। তো এই জন্য হচ্ছে সেদিন থেকে মানে যেহেতু দুদিন আগে জানতে পেরেছিলাম, আমি 10 তারিখে জানতে পেরেছিলাম যে আমার 12 তারিখে সিজার হবে। তো আমরা দুজন ওই দুরাত ঘুমাইনি, মানে প্রচন্ড একটা নার্ভাস কাজ করছিল, তারপরে অন্যরকম একটা ফিল হচ্ছিল। তো আমরা চেয়েছিলাম যে আমার যে মানে আমরা যেহেতু সি সেকশন করাবো, তো চেয়েছিলাম যে ডেটের 10 থেকে 12 দিন আগে সি সেকশনটা করাবো। তো সেই অনুযায়ী কিন্তু আমরা ডক্টর থেকে ডেটটা নিয়েছিলাম। তো আমার হচ্ছে ডেট ছিল 24 তারিখ আর আমরা করিয়েছিলাম 12 তারিখ। তো 10 তারিখের ব্যাপারটা গেল, তারপরে 12 তারিখে যেদিন 12 তারিখ হয় তো সেদিন হচ্ছে তোমার আমার রিলেটিভরা সবাই চলে আসে। আর কি বলবো, সকাল থেকে না মানে সারাটা দিন, সকাল না তার আগের দিন থেকে আমার খাওয়া দাওয়া সবকিছু অফ হয়ে গেছিল, টেনশনে কিছু খেতে পারছিলাম না। আমাদের দুজনেরই সেম অবস্থা, রাতে ঘুমাইনি 2 রাত। তো তারপরে হচ্ছে তোমার সকাল থেকে আমি সবকিছু গুছাচ্ছিলাম, আমাদের সবাই বাড়িতে মানে যারা হসপিটালে থাকবে আমার সাথে সবাই সবকিছু গুছাচ্ছিল। বাড়ি কিন্তু মানুষজনে ভর্তি ছিল, কিন্তু আমার মনটা যেন কেমন একটা ফাঁকা ফাঁকা কাজ করছিল। মানে ওইটা তোমাদের সত্যি বলে বোঝানো সম্ভব না, তোমরা যারা এই সিচুয়েশনটা পার করেছো তারা জানো। তো তারপরে আমি হচ্ছে সকালে কোনো রকম খাওয়া দাওয়া করি। তো তারপরে খাওয়া দাওয়া করে আমার কিন্তু যেহেতু তোমার ডেলিভারির মানে সি সেকশনের 7-8 ঘন্টা আগে থেকে কিন্তু আর কিছু খাওয়া যায় না, মানে 7-8 ঘন্টা না খেয়ে থাকতে হয়, আমাকে হসপিটাল থেকে আগে থেকে বলে দিয়েছিল। তো লাস্ট আমি খেয়েছিলাম 2:30টার সময়, 2:30টার সময় খেয়েছিলাম। আর হসপিটালে অ্যাডমিট হওয়ার কথা ছিল বিকাল 5টায়, আর রাত 9টায় হচ্ছে ডেলিভারি হওয়ার কথা। এখন আমি হচ্ছে লাস্ট 2:30টার সময় খাই, কোনো রকম অল্প কয়টা খাই, বেশিও খাওয়া যাবে না। তো তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে সেদিন আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। তো তারপরে কিন্তু আমি তোমার আগে থেকেই যেহেতু হচ্ছে আর সিজারটা করাচ্ছিলাম, তো আমার কিন্তু কোনো রকমের অসুস্থতা মানে এমনি যে হয় না হঠাৎ করে যত প্রবলেম হয়, যে হঠাৎ করে তোমার অ্যাম্বুলেন্স ডাকা লাগে, জল ভেঙে যায়, জল শুকিয়ে যায়, আমার কিন্তু এরকম কোনো সমস্যা হয়নি। আমি আরামে হেঁটে তোমাদের দাদা ভাইয়ের বাইকে করে হসপিটালে গেছিলাম অ্যাডমিট করতে, আর সবাই পিছনে অটোতে করে আসছিল। তো আমার বুকের ভেতরটা যে কেমন করছিল, আমি তো গেছিলাম হেঁটে হেঁটে সুস্থ হয়ে, মানে সুস্থভাবে গেছিলাম। আর আমি এটাই চেয়েছিলাম, কারণ চারিদিকে তোমার এত এত ব্যাড নিউজ শুনি এটা নিয়ে, যে হঠাৎ করে তোমার ডেট আসতে না আসতেই এই তোমার জল ভাঙা শুরু হয়ে গেছে, এবার কারো জল কম মানে কমে গেছে, আমার বোনেরও কিন্তু এই সেম জিনিসটা হয়েছে। তারপরে এই তোমার আবার বেবির মানে নিঃশ্বাস হয়ে যাচ্ছে। তো এই জন্য কিন্তু আমাদের এই ডিসিশনটা নেওয়া ছিল যে আমরা ডেটের কদিন আগে থেকে করাবো। তো তারপরে হচ্ছে তোমার বিকাল 5টার সময় হসপিটালে চলে যাই, অ্যাডমিট হতে হতে তোমার 6টার মতো বেজে যায়। তো 6টার মতো যখন বাজে আমাকে অ্যাডমিট করিয়ে রেখে, মানে সবাই কিন্তু আমার সাথে গেছিল, তো অ্যাডমিট করিয়ে রেখে তোমাদের দাদা ভাই গেছিল মেডিসিন কিনতে। তো মেডিসিন কিনতে মানে আমরা তো ওটি মেডিসিন দিয়েছিলাম, তো ওটি মেডিসিনগুলো সব কিছু কিনতে গেছিলো, অনেক বড় লিস্ট ছিল, তো সময় তো লাগবেই। তো আমার না তারপরে হসপিটালে মানে আমি যতক্ষণ ছিলাম ওয়েট করে, যে তোমার 6টা থেকে 8:30 পর্যন্ত আমি সারাক্ষণ শুধু ফোন দেখছিলাম যে কখন টাইম হবে। আর বুকের ভিতরটা হার্টবিট এত ফাস্ট কাজ করছিল, মানে এরকম হচ্ছিল।
তো আমি মানে কি বলবো, তারপরে আবার ও ছিল না পাশে। আমি ভাবছিলাম যে ও থাকলে অন্তত গল্প করে ওই সময়টা কাটাতে পারতাম, বাট ওই 2-2.5 ঘন্টা একদম 2-3 দিনের মতো গেছিল। এর মধ্যে তোমার সবাই আসছিল যাচ্ছিল, যে যার মতো কথা বলছে, আমার কিচ্ছু ভালো লাগছিল না। আমি শুধু চিন্তা করছিলাম যে মানে কখন হবে আর কি হবে, মানে আমি আসলে কি ভাবছিলাম আমি নিজেও জানি না। তো তারপরে হচ্ছে এইভাবে গেল সময়টা। তারপরে তোমার যখন রাত 8:30 বাজে, তখন হঠাৎ করে আমাকে হচ্ছে নার্সরা আসে, এসে বলে যে এক্ষুনি চলুন, আপনাকে হচ্ছে নিচে যেতে হবে। তো নিচে হচ্ছে তোমার মানে সেকেন্ড ফ্লোরে হচ্ছে তোমার যেখানে ওটিটা হবে ওটা সেকেন্ড ফ্লোরে ছিল। তো আমি তো ভাবছি যে মানে আমার সত্যি কথা বলতে আমি কেঁদে দিয়েছি, কারণ আমাকে এখনই নিয়ে যাওয়া হবে, এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই নেই, আমি মানে কি করব আমি বুঝতে পারতেছিলাম না। পরে তাড়াতাড়ি করে আমি ওকে কল করি যে তুমি হচ্ছে তাড়াতাড়ি করে চলে আসো, আমাকে এক্ষুনি নিয়ে যাবে। তো আবার কি বলছে যে এখানে মিছিল হচ্ছে, আমি জ্যামে আটকে আছি। তখন চিন্তা করো কেমনটা লাগে। আমি ভাবছি কি আমাকে মনে হয় নিয়ে যাবে আর মনে হয় দেখা হবে না, মানে ওটি থেকে ফিরে আসবো কি আসবো না। আর চারিদিকে এত ব্যাড নিউজ শুনি, তো সত্যি মানে এরকম চিন্তা হচ্ছিল তোমাদের সাথে এখন বলছি। তো আমি ভাবছিলাম যে ওর সাথে আমার আর মনে হয় দেখা হবে না, আমি কি করব বুঝতে পারছিলাম না। পরে কি করলাম, ও বলল যে আমি তাড়াতাড়ি আসছি, তুমি টেনশন করো না। পরে দেখি কি আমাকে নিচে নিয়ে এসেছে, এনে আমাকে হচ্ছে ওটির সাইডে একটা কেবিন আছে ওইখানে রেখেছিল। পরে সাথে সাথে আমার ফ্যামিলির মানে মানুষজন চলে এসেছিল, আসলে ওখান থেকে আমাকে ড্রেস দেওয়া হয়, যে ড্রেসটা পরে আমি ওটিতে যাব ওটা পরে আসি। তারপরে হচ্ছে নার্সরা আসে আমাকে স্যালাইন দিতে আর হচ্ছে ক্যাথেটার পরাতে। তো সত্যি বলতে আবার স্যালাইন দিতেও আমি অতটা ভয় পাইনি আর অতটা ব্যথাও পাইনি, বাট ক্যাথেটার পরাতে যে আমি প্রচন্ড ব্যথা পেয়েছিলাম, ভয়ও পেয়েছিলাম। আর এরকম এক্সপিরিয়েন্স তো আগে কখনো হয়নি, তো মানে এটা অন্যরকম ছিল। আর আমি এত ভয় পেয়েছিলাম ক্যাথেটার পরানোর সময়, আর আমি না জানিও না যে মানে এভাবে অসুস্থ কখনো থাকিনি, ক্যাথেটার কিভাবে পরে বা কিভাবে পরায়, কতটুকু ব্যথা লাগে। তো তারপরে ক্যাথেটার পরিয়ে দিয়ে যায়, তারপরে আমাকে কিন্তু স্যালাইনও দিয়ে যায়, স্যালাইন চলতে থাকে। তো তার মধ্যে দেখি তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ড চলে আসে, এসে হচ্ছে মানে ওকে দেখে আমি কান্নার মানে কিছুতেই কন্ট্রোল করতে পারিনি, আমি তো কাঁদছিলাম। আর নার্সরা না তোমার বারবারই বলছিল যে দেখেন আপনি হচ্ছে মনোবল হারাবেন না, আপনাকে কিচ্ছু করা হবে না, জাস্ট পিঠে হচ্ছে একটা ইনজেকশন দেওয়া হবে, আপনি ওটাতে সাহায্য করবেন, করলে কিন্তু আপনার কোনো রকমের কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি সাহায্য না করেন তাহলে কিন্তু আরো প্রবলেম হতে পারে, এটা বলছিল। আর বলছিল যে আর হচ্ছে যখন আপনাকে ওটা দেওয়া হবে আপনার হাত পা আস্তে আস্তে অবশ হয়ে যেতে পারে, আর যদি কোনো রকমের খারাপ লাগে আপনি অবশ্যই আমাদেরকে বলবেন, আপনি একদমই ভয় পাবেন না। তো ওরা বারবারই বলছিল, মানে 3-4 বার আমাকে ওটিতে নিয়ে যাওয়ার আগেই বলেছে যে একদম ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। তো তারপরে হচ্ছে এরকম গেল। পরে যখন আমাকে ওটিতে নিয়ে যায় 9টা বাজে, তো তখন ওটিতে নিয়ে যাওয়ার সময় আমি কাঁদছিলাম, মানে আমি কি বলবো, আমার এত খারাপ লাগছিল যে বাইরে সবাই ছিল, বাইরে সব ফ্যামিলি মেম্বাররা ছিল, আমি ঠিকঠাক ফিরে আসবো কিনা, সবার সাথে দেখা হবে কিনা, বাট সবসময় এটাই বলছিলাম যে যেন আমি যদি আমার কিছু হয়ে গেলেও যেন আমার মেয়েটার মুখটা একবার দেখতে পারি, মানে আমার যে বেবিটা হবে ওর মুখটা একবার দেখতে পারি। তো নিয়ে গেল, কিন্তু আমি যখন গেছিলাম মানে ওটির ভিতরে ঢুকেছি, তখনই দেখি কি যে ডক্টর ছিল একজন, ডিউটি ডক্টর, মানে ওর ভিতরে 3জন ডক্টর ছিল, নার্স ছিল 2-3 জন, একজন আয়া ছিল। তো সে আমাকে বলছিল যে কিসের এত কান্নাকাটি, যাচ্ছ হবে সিজারে, কেন এত কান্নাকাটি করছো, আরবারও হাসি মুখে, মনে জোর রেখে, এইসব ভালো লাগে না, কেন যে এরা কান্না করে, আসবে হাসি মুখে, বাচ্চা নিয়ে যাবে। তো তখন তার কথাটা মানে শুনে না আমার মনের ভিতরে অন্যরকম একটা কাজ করলো, কি এভাবে বললো, তাহলে হচ্ছে আমি আর মানে আমি আপসেট হব না, আর এর ভিতরে তো আমার কেউ নেই, আপসেট হব না যদি বকাঝকা করে। তো আমি হচ্ছে তখন থেকে চিন্তা করলাম যে আপসেট হব না। পরে আমাকে যখন শুইয়ে দিল, যে ইটা হয় যার পরে মানে সিজারটা করা হয়, ওর পরে যখন শুইয়ে দিল, আমি জাস্ট মানে একদিকে চোখ রেখে রেখে আমি মানে আমি যে কোনো একদিকেই তাকিয়েছিলাম, যে আমাকে শুইয়ে দিচ্ছে, যা বলছে আমি তাই করছি। তারপর ওরা বারবার ভিতরে গেলেও এরকমটা বলছিল যে দেখেন এটা করবেন ওটা করবেন, আমি বলছিলাম ওকে। পরে যখন হচ্ছে, আর আমি না সব থেকে বেশি ভয় ছিলাম পিঠে যে ইনজেকশনটা দেয় অ্যানেস্থেশিয়া, ওইটা নিয়ে।
আমি যত মানুষের কাছে শুনেছি যে ওই অ্যানেস্থেশিয়া দিলে নাকি সারা জীবন পেইন থাকে, সাথে ওইটা দিতেও নাকি অনেক পেইন। তো এইটা নিয়ে আমি সব থেকে ভয় ছিলাম। আমার আর কিচ্ছুতে ভয় নেই, আমাকে কাটবে তাতে কোনো ভয় নেই, যতটা কাটুক আমার কোনো প্রবলেম নেই, অবাস থাকবে তো। বাট ওই ইঞ্জেকশনটা মানে দেওয়ার টাইমটা নিয়ে আমি ভয় ছিলাম। পরে যখন তোমার অ্যানেস্থেশিয়া যে দেয় ওই ডক্টরটা আসলো, তারপরে এসে উনি আমাকে বললো যে তুমি হালকা এরকম করে বসো, এরকম নিচু হয়ে, আর একদম নরম করে, আর কোনো রকমের টান টুন মানে দিবা না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি না মানে আমার মন থেকে তো চাচ্ছিল আমি উঠে দৌড়ে পালাই, কিন্তু আমি ভাবলাম যে না, যত কষ্টই হোক আমার বেবিকে নিয়ে আমার যেতেই হবে সুস্থভাবে। তো আমি কিচ্ছু করব না, আমি হচ্ছে যা করতে বলে তাই করব। তো আমি আরাম করে এভাবে একদম বসলাম, যদিও অনেক ভয় করছিল, বাট তারপরে বসলাম। বসার পরে আমাকে হচ্ছে উনি ইঞ্জেকশনটা দিল। দেওয়ার পরে আমার মানে আমি যখন প্রেগনেন্ট হয়েছি তখন থেকে আমার এই জিনিসটা নিয়ে ভয় ছিল, সত্যি কথা বলতে। বাট যখন দিল না, আমার সব ভয় মানে এক নিমিষে চলে গেল। যে কিসের ভয় পায় মানুষ আর কিসের জন্য ভয় পাচ্ছিলাম। ওইটা দাও তো মানে হাতে যে ক্যানুলাটা পরিয়েছিল ওটার থেকেও কম কষ্ট, একদমই ব্যথা করে না। আমি জানি না মানুষ কেন এরকম বলে, আবার অনেক সময় না ডক্টরের উপরেও কিন্তু ডিপেন্ড করে। বাট আমাকে যিনি দিয়েছিল উনি খুব ভালো একজন মানে ডক্টর, যে অ্যানেস্থেশিয়াটা দিয়েছিল। আসলে সবার হাত একরকম হয় না। আমি আমার একটা বোনের কাছ থেকে শুনেছি ওকে নাকি 2বার ফুটিয়েছে, তো আমাকে কিন্তু একবারই, কোনো রকমের কোনো প্রবলেম হয়নি, আর একটুও বুঝতে পারিনি। মানে হাতে দিতে যতটা ব্যথা লাগে তার থেকেও কম হয়েছিল। তো আর আমি এমনিতে ওনাদেরকে অনেকটা হেল্প করেছিলাম, যে বললাম ভিতরে যে জোর হয়ে গেছিল মনের ভিতরে। তো তারপরে যখন দিল, দেওয়ার পরে আমাকে শুইয়ে দিল। শুয়ে বারবার জিজ্ঞেস করছিল যে তোমার কি হাত পা কি কিছু মনে হচ্ছে? তা আমি বলছি না, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। পরে 2-3 মিনিট যেতে না যেতে কিন্তু হাত পা এরকম ঝিঝির ঝিঝির করে, মানে একটা ধরে আসে, আস্তে আস্তে কিছুই ফিল পাওয়া যায় না, আর হাত পা এরকম কিছুটা কাঁপতে থাকে। তো এগুলো নিয়ে আমি তেমন একটা ভয় পাইনি, স্বাভাবিক, ইনজেকশন দিয়েছে এরকম তো হবেই। তো তারপরে কি হলো, তারপরে হচ্ছে তোমার আমাকে যখন করবে তোমার মানে কাটবে, যখন ডক্টর চলে আসলো আমার সিজার শুরু হয়ে যাবে, তখনও কিন্তু আমি একটুও ভয় পাইনি। আমি শুধু ওই লাইটের দিকে তাকিয়েছিলাম আর মনে মনে ওইটাই ভাবছিলাম যে আমি যেন সুস্থভাবে বাড়িতে ফিরতে পারি আর সবার মুখটা যেন দেখতে পারি। তবে একটা জিনিস কি জানো তো, বিদেশে যে তোমার হাজবেন্ডদের অ্যালাউ করে ভিতরে, হসপিটালের ভিতরে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আমাদের দেশে যে কেন করে না, যদি হাজবেন্ডরা থাকে না পাশে তাহলে কিন্তু মনে একটু জোর পাওয়া যায়। তো জানি না কেন করে না, এটা আর আফসোস করে লাভ নেই। তো আমার তখন ওরকম মনে হচ্ছিল ওর মুখটাও যদি একটু দেখতে পারতাম খুব ভালো লাগতো, একটু জোর পাওয়া যেত। তো তারপরে হচ্ছে যখন আমাকে সিজার করা শুরু করে, যখন মানে কাটা কোটা সবকিছু বোঝা যায়, কোনো ব্যথা নেই কিচ্ছু নেই, কিন্তু বোঝা যায়, ফিল করা যায় যে কাটছে। তো তারপরে যখন তোমার সবাই মিলে প্রেশার করে, 3-4 জন মিলে এরকম করে করে জোরে জোরে প্রেশার করে করে যখন বেবিটা বের করলো, কিন্তু বের হওয়ার সাথে সাথে মানে একদম জোরে কান্না করে দিয়েছে। আর ওইটা শুনে বেডে থাকা অবস্থায় মানে আমার মনটা, মানে ওই অনুভূতি জীবনের কিছুতেই সম্ভব না ওই সময় আমার যেটা মনে হয়েছিল। তো তারপরে তো ওকে আমাকে দেখায়নি, ওকে ফার্স্টে ওয়াশ করলো, করে তারপরে আমাকে দেখালো, তারপরে নিয়ে গেছিলো বাইরে। আর এরপরে যেটা কি হয়, যখন সেলাইটা করে, তো সেলাইটা হচ্ছে তোমার মানে এত জোরে জোরে 3-4 জন মিলে এরকম করে ধরে এরকম করে শুধু করতে থাকে। আমি কিন্তু শুয়ে আমার উপরে যে কাপড়টা দেওয়া ছিল ওটা থেকে তোমার দেখতে পাচ্ছিলাম যে এরকম সেলাইটা দিচ্ছে, এরকম করে করে উঠাচ্ছে। তো ওইটা দেখে আমার ভয় করছিল। আর তারপরে আমার তেমন কোনো প্রবলেম হয়নি, আমার ব্লাডের প্রয়োজন হয়নি, তারপরে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু যখন হচ্ছে তোমার একদম শেষের দিকে, তখন কিন্তু আমার প্রচন্ড অ্যালার্জির মানে শুরু হয়ে যায়। আমার সব জায়গায় এরকম 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 চুলকাতে থাকে ওটির ভিতরেই। তো আমি ওদের বলি, ওরা সাথে সাথে আমাকে ওষুধ দেয়, সাথে হচ্ছে তোমার আরও একটা ইঞ্জেকশন দেয়। আর স্যালাইন কিন্তু ওর ভিতরেই তোমার 2-3টা শেষ হয়ে গেছে, হাতে তোমার সবসময় একটা স্যালাইন চলছিল। আর আমি না ততক্ষণ পর্যন্ত সবকিছুই বুঝতে পারছিলাম, মানে আমার কিন্তু টোটাল সেন্স ছিল, হালকা হালকা তোমার চোখটা মানে বন্ধ হয়ে হয়ে আসছিল, আর অনেক বেশি কাঁপুনি শুরু হয়ে যায়, মানে প্রচন্ড ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। আর ওনারা আমাকে আগে থেকে বলেছিল যে যদি এরকম হয় অবশ্যই বলবেন, কারণ এরকম কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, মানে এত বড় একটা সিজার, জ্বর তো আসবেই। তো তার ভিতরে হচ্ছে আমার প্রচন্ড কাঁপুনি দেয়, আমাকে সবকিছু দিয়ে ঢেকে দেয়,
ঢেকে দিয়ে আমাকে কিন্তু ওটি থেকে বের করা হয়। যখন আমাকে ওটি থেকে বের করা হয় তখনও আমি মানে চোখে সবকিছু ঝাপসা ঝাপসা দেখছিলাম। আস্তে আস্তে আমার সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল, তেমন একটা দেখতে পাচ্ছিলাম না। পরে যখন ওটি থেকে নিয়ে যায়, নিয়ে যখন আমাকে কেবিনে দিয়ে দেয়, তো তারপরে হচ্ছে দেখি সবাই বাইরে, মানে অনেক রিলেটিভরা এসেছে, ওই দিন অনেক মানুষ এসেছিল। তো সবাইকে জাস্ট এরকম মানে চোখ খুলে খুলে শুধু দেখেছি, কিছু বলতেও পারিনি, আর কারো কিছু আমি শুনতেও পাইনি সত্যি বলতে। তো তারপরে হঠাৎ করে মানে সবকিছু ঠিক ছিল। আর আমি যখন জানতে পারলাম যে আমার বেবির ওয়েট হয়েছে 2 কেজি 300 গ্রাম, তখন তো আমি ওই অবস্থায় মানে অনেক বেশি টেনশন করেছিলাম যে বেবি ঠিকঠাক আছে তো, সুস্থ আছে তো। পরে শুধু এইটুকু শুনেছিলাম যে ও সুস্থ আছে তো। পরে যে বললো যে ও একদমই সুস্থ আছে, মানে ওকে কিন্তু ডক্টর দেখেছিল, বলেছিল ওয়েটটা কোনো ম্যাটার না যদি হচ্ছে সুস্থ থাকে। তো সুস্থ আছি এতটুকু শুধুমাত্র শুনেছিলাম। তারপরে হঠাৎ করে আমার হচ্ছে মানে অক্সিজেন ফেল করে, আমি হচ্ছে দম নিতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না, সাথে সাথে হচ্ছে তোমার অক্সিজেন দিয়ে যায় লাগিয়ে, তো ওইভাবে আমি থাকি। আর তারপরে হচ্ছে তোমার ওরকম আমি ঝাপসা ঝাপসা ছিল, অক্সিজেন দেওয়া ছিল, আর প্রচন্ড রাতে আরো বেশি খারাপ অবস্থা হয়, মানে এত বেশি ঠান্ডা লাগে, আমি জাস্ট এরকম কাঁপতে থাকি। 3টের মতো কম্বল হচ্ছে আমাকে দিয়ে গেছিল, তো ওইগুলো দিয়ে আমার মা হচ্ছে এরকম চেপে রেখেছিল। তো তারপরে ডক্টররা বলেছিল যেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অ্যালার্জিটাও ঠিক হয়ে যাবে আর কাঁপুনিটাও ঠিক হয়ে যাবে। তো তারপরে কিন্তু আস্তে আস্তে 2-1 ঘন্টা যেতে না যেতেই আমার হচ্ছে আবার গরম লাগা শুরু হয়ে যায়। তো তারপরে হচ্ছে আবার মানে এরকম সবকিছু নর্মাল হয়ে যায়। শুধুমাত্র আমাকে হচ্ছে তোমার আরো যেহেতু ঘুমের অনেক ইনজেকশন দেওয়া ছিল, তারপরে পাওয়ারফুল মেডিসিন, আর মাত্র হচ্ছে তোমার সিজার করা, তো আমার এখান থেকে তো পুরোটা অবশ ছিল, আমি বুঝতে পারছিলাম না ব্যথা ব্যথা কিছু, শুধু হচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, তাকিয়ে থাকতে পারছিলাম না। বাট ওই দিনও না আমি রাতে ঘুমাতে পারিনি, কারণ ওই দিন হচ্ছে মেয়েকে মানে বলে গেছিল ডক্টররা যে রুগীর বেডে কেউ যাবেনও না, বেবিকেও দিবেন না, আপনারা সামলাবেন। বাট সত্যি বলতে আমি পারিনি, মানে ও যখনই কান্নাকাটি করছিল আমি বলছিলাম যে আমার কাছে দিয়ে যান। তো আমার কাছে ছিল সারা রাত, আমি ওকে নিয়েই ঘুমিয়েছিলাম, ঘুমাতে তো পারিনি, ছোট্ট বেবি, জানি না আগে কখনো সামলাইনি, তো ওইভাবে ওকে নিয়েই ছিলাম। তো তারপরে হচ্ছে তোমার এই তো এইভাবেই ওই দিনটা গেল। তো চলো, এই ছিল আমার এক্সপিরিয়েন্সটা টোটাল, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এর ভিতরে হয়তো আরো অনেক কিছু মিসিং হয়ে গেছে, ওই সময় আসলে ভালো একটা ব্রেনে কাজ করে না। তো তারপরেও আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আর যারা মা হতে যাচ্ছ সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।